নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা নতুন সেশন 2026 নার্সিং এন্ট্রান্স। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশন নেবে বলে ভাবছো, তো এই তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে বা এক্সাম কবে নাগাদ হবে, এবং যে বিষয়টা প্রতি বছর প্রতি বছর একটা বিষয় বা বিতর্ক তৈরি হয় যে আদতে কি যে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস কোয়ালিফাই যারা করবে বা করছে, বা অন্যান্য স্ট্রিম থেকে ভোকেশনাল স্ট্রিম থেকে যারা কোয়ালিফাই করবে এইচএস, তারা কি সুযোগ পাবে বা সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে নার্সিং এন্ট্রান্স দেওয়ার ক্ষেত্রে, জেনপাস ইউজি, এএনএম জিএনএম, আদার্স সমস্ত কিছু নার্সিং এন্ট্রান্সের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো যেমন তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব, পাশাপাশি তোমাদের প্রস্তুতি এবং তোমাদের যারা মোট কথা সরকারিতে সুযোগ পেতে চাও, তো তোমাদের প্রিপারেশনটা কীরকম হবে, এবং প্রাইভেট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু সতর্কতা তোমাদের আগাম আমি জানিয়ে দেবো। ঠিক আছে? অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো বা এবারে এইচএস দেবে, এবং তোমরা নার্সিং এন্ট্রান্স সেটাও মোট কথা ক্র্যাক করতে চাও, অবশ্যই কিন্তু মোট কথা যাকে বলে ভিডিওটা ইনফরমেটিভ তো হচ্ছেই, এবং অবশ্যই সেটা ভিডিওটা শেয়ার করবে এবং পারলে হাইপ করবে। ঠিক আছে? প্রথম যে জিনিসটা আমি বলবো, যে প্রতি বছর একটা বিতর্ক তৈরি হয় ফর্ম ফিল আপের আগে, ইভেন 2025-এ নার্সিং এন্ট্রান্সের আগেও হচ্ছে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে আদৌ কি যে আর্টস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা, অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা যারা এইচএস কোয়ালিফাই, তাদের কি সুযোগ থাকছে এন্ট্রান্সে। তো প্রত্যেক বছর এরকম একটা বিতর্ক তৈরি হয়, তো আদতে সেটা কিন্তু একদমই ভুয়ো। অর্থাৎ কেউ কেউ আছে, মানে এই যে ক্যান্ডিডেটরা যারা মোট কথা প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, নার্সিংটাকে নিজেদের পেশা হিসাবে বেছে নেবে লাইফে, তো তাদের একটা ডিমোটিভেট করার একটা কিন্তু বিষয় সেখানে থাকে। ঠিক আছে? তো একদমই সেরকম কিছু নেই। তোমাদের আমি প্রথমেই ক্রাইটেরিয়াগুলো বলি, যে নার্সিং এন্ট্রান্স, এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি তোমাদের দিতে গেলে প্রথমে যেমন এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকছে, এইচএস কোয়ালিফাই করতে হবে, প্রত্যেকেই তোমরা জানো। তো এইচএস কোয়ালিফাই, মোট কথা কোয়ালিফাইড থাকতে হবে। এবার এএনএম এর ক্ষেত্রে যেমন অনলি ফিমেলরা এলিজিবল, ঠিক আছে, এএনএম কোর্সটার জন্য। আর হচ্ছে এএনএম অনলি গভর্নমেন্ট থেকেই হয়, ঠিক আছে, প্রাইভেটে কিন্তু এএনএম কোর্স করানো হয় না ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, জিএনএম এ মেল ফিমেল উভয়ে এলিজিবল। এবার তোমাদের হচ্ছে যে ম্যাক্সিমাম এজ, যেটা সাধারণত মোট কথা এখন এজ লিমিটটা প্রায় তুলে দিয়েছে যাকে বলে। আচ্ছা, এবার রেসিডেন্সিয়ালের বিষয়ে তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং ইন্টারপ্লি সেখানে হচ্ছে মিনিমাম 10 ইয়ার্স সেখানে মোট কথা ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে, এরকম কিছু বিষয় থাকছে। তো আর হচ্ছে বাংলা এবং নেপালি, এই ভাষা দুটোর মধ্যে যে কোনো একটা মোট কথা নলেজ থাকতে হবে, এটা যেমন থাকছে। আর তোমাদের যে এইচএস এএনএম জিএনএম ক্ষেত্রে তোমাদের যারা এইচএস আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা তোমাদের ভোকেশনাল স্ট্রিম থেকে যদি হয়, তাহলে অবশ্যই কিন্তু হেলথ কেয়ার সায়েন্স তোমাদের থাকতে হয়, তাহলে তোমরা কিন্তু এলিজিবল। সায়েন্সে যারা ব্যাকগ্রাউন্ড আছে তারা তো সুযোগ পাচ্ছেই। মোট কথা প্রত্যেকেই এইচএস কোয়ালিফাইড যারা, হ্যাঁ, আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি ভোকেশনাল স্ট্রিম থেকে পাস আউট, হেলথ কেয়ার সায়েন্স যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এলিজিবল হবে। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকবে, তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যাবে। ঠিক আছে? এবার বিএসসি নার্সিংদের ক্ষেত্রে, বিএসসির ক্ষেত্রে যেমন মোট কথা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, এবং সেখানে আদার্স আর একটা বিষয় আছে, হ্যাঁ, তো বিএইচএ সেটারও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো মোট কথা বিএসসিটা মেনলি তোমাদের হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে, এসএস পাস আউট করলে, এবং তোমরা হায়ার স্টাডি, অর্থাৎ যাদের হায়ার ডিগ্রি আছে তারাও তো এলিজিবল, কারণ তারা তো এইচএস কোয়ালিফাই করে তো হায়ার ডিগ্রি করেছে। আচ্ছা, তো এটা বিষয় গেল হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই বিষয়গুলো নিয়ে তোমরা মোট কথা আগের যে নিয়মগুলো আছে সেগুলো থাকছে, কোনো নতুন নোটিফিকেশান কিন্তু জারি হয়নি বা আদতে হবেও না। ঠিক আছে? অযথা এগুলো নিয়ে মাথা খাবে, মানে এরপরে তোমাদের যে মেন বিষয়টা, সেটা ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই দুটো মোট কথা আইএনসির দুটো যে নোটিফিকেশান কিছুদিন আগে, অর্থাৎ জানুয়ারি লাস্ট উইকে সেটা পাবলিশড হয়েছিল, তোমাদের বলেওছিলাম যে প্রথমে এএনএম জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এর ক্ষেত্রে তোমাদের 27শে জানুয়ারি একটা হচ্ছে আইএনসির তরফ থেকে একটা কিন্তু নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে তোমাদের একাডেমিক সেশনটা ফার্স্ট 1লা আগস্ট থেকে কিন্তু সেটা শুরু করতে হবে। ঠিক আছে? আর লাস্ট ডেট অফ অ্যাডমিশন সেটা হচ্ছে মোট কথা সেপ্টেম্বরের 30 তারিখ। ঠিক আছে?
আর তোমাদের 29 জানুয়ারি বিএসসিদের যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল, সেখানে কিন্তু তোমাদের স্পষ্ট উল্লেখ আছে, সেখানেও তোমাদের একাডেমিক সেশনটা আর হচ্ছে মোট কথা লাস্ট ডেট অফ অ্যাডমিশন, সেটা এএনএম জিএনএম মোট কথা পোস্ট পিজি বিএসসি এমএসসি নার্সিং ক্ষেত্রে যেটা আছে সেটাই ছিল। এবং সেখানে তোমাদের যে এন্ট্রান্সটা, সেটা একটা নির্দিষ্ট মানে টাইম লাইন বেঁধে দিয়েছিল যে মোট কথা তোমাদের 15ই জুনের আগে সেটা কমপ্লিট করতে হবে। তো এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা জানো যে এই যে এন্ট্রান্স এক্সামগুলো নার্সিংয়ের, সেগুলো কিন্তু কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যেহেতু মোট কথা অনেক এন্ট্রান্স আছে, তোমাদের এমনিতে জয়েন্ট এন্ট্রান্সের যে এন্ট্রান্সটা হয় সেটাও থাকছে এবং নার্সিংয়ের এন্ট্রান্সগুলো থাকছে। তো সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা ধরে নিতে পারো যে এটা যখন ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো বা শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং তোমাদের এক্সাম আমি এর আগেও বলেছিলাম এপ্রিলের শেষ বা তোমাদের মে মাসের প্রথমের দিকটাতে তোমাদের এই বিভিন্ন ধরনের নার্সিংয়ের এন্ট্রান্সগুলো তোমাদের কিন্তু মানে কন্ডাক্ট করার সম্ভাবনা থাকছে ডব্লিউজেইর পক্ষ থেকে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের বিষয়। এবার আসি প্রিপারেশনের কথা। আচ্ছা, প্রিপারেশনে তোমরা মোট কথা সিলেবাস তো জানোই, এএনএম জিএনএম তোমরা যারা এন্ট্রান্স দেবে বা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এন্ট্রান্স দেবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস রিলেটেড ধারণা আছে। এবার একটা সরকারি কলেজে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তো বর্তমানে কিন্তু একটা কম্পিটিশান চলছে এবং সেই কম্পিটিশানটা কিন্তু অনেক হাই লেভেলে চলছে। তো সেক্ষেত্রে তুমি যদি একটা সরকারি কলেজে চান্স পেতে চাও, যেমন এএনএম জিএনএম এর ক্ষেত্রে এএনএম এর চাহিদা কিন্তু যাকে বলে সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। তো 2022 থেকে হ্যাঁ ধীরে 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 সেটা কিন্তু ইনক্রিজ করে করে একটা মোট কথা সর্বোচ্চ লিমিটে পৌঁছে গেছে যে এএনএমটাই সব থেকে সবাই আগে প্রেফার করছে, ঠিক আছে। তো এএনএম এর সুযোগ পেতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু ভালো মতো প্রিপারেশন নিতে হবে। সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না, যেহেতু কম্পিটিশন এএনএম এর ক্ষেত্রে প্রচণ্ড হাই। আচ্ছা, এবার জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রেও কম্পিটিশন হাই, কারণ যারা নার্সিংটাকে পেশা হিসাবে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এএনএম এ চান্স না পেলে তারা জিএনএমটা করবে। এবার তো মোট কথা সেখানে তো তোমাদের 1 বছর নষ্ট করে যে চান্স আমি জিএনএম এ পেলাম, কিন্তু এবারে অ্যাডমিশন হলাম না, আগামীবার আবার এন্ট্রান্স দিয়ে এএনএম এর সুযোগ নেওয়ার চেষ্টা করব। তো এইরকম ভুল যেমন সাধারণত কেউ করে না। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই জিএনএম এ যারা যাবে, তো সরকারি কলেজে পাওয়ার ক্ষেত্রে সেখানেও তোমাদের মোটামুটি কম্পিটিশন কিন্তু ভালোই বর্তমানে হচ্ছে। তো তোমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমাদের একটা সরকারি সিট তুমি তোমার জন্য মোট কথা ধরে রাখতে পারো বা সুযোগ সরকারি সিটে একটা পাও। তো সেক্ষেত্রে প্রস্তুতিটা অবশ্যই তোমাদের বেসিক থেকে শুরু করতে হবে, অর্থাৎ বিশেষ করে যেমন লাইফ সায়েন্স মাধ্যমিক লেভেল বা তোমাদের এইচএস লেভেলের কিছু বিষয়, অর্থাৎ কিছু এমন টাইপের কোশ্চেন থাকছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তোমরা বিগত ইয়ার্সের কোশ্চেনগুলো দেখবে একটু ডেপথে গিয়ে, অর্থাৎ তোমাদের নলেজ বেসড। তো সেখানে একটু ডেপথে গিয়ে তোমাদের কিন্তু সেই জিনিসগুলো ভালো করে জানতে হবে, তাহলেই তোমাদের কিন্তু লাইফ সায়েন্সে বা ফিজিক্যাল সায়েন্স বলো, এই দুটো বিষয়ে ভালো একটা ধারণা যদি থাকে, তাহলে নার্সিং এন্ট্রান্সে ক্র্যাক করা একদম তোমাদের কাছে ইজি হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের থাকছে সাবজেক্টগুলো, ম্যাথ, ইংলিশ এবং পাশাপাশি জিআই জিকে, এগুলো তো কম বেশি দেখতেই হবেই, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমাদের কিন্তু দক্ষতাটা অর্থাৎ নলেজটা বা ডেপথটা থাকতে হবে, তাহলেই মোটামুটি তোমরা আশা রাখতে পারো যে ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার বিএসসিদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এবার প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে, তো এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু একটা মোট কথা অনেক ধরনের পরবর্তীতে ঝামেলার মধ্যে পড়ে। কীরকম, যে এমন কিছু বিষয় থাকে যে নার্সিং যে প্রাইভেট কলেজ, এখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা সারা দেশ জুড়ে নার্সিং প্রাইভেট কলেজগুলো ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে গজিয়ে উঠছে। তো সেক্ষেত্রে আমি যে বিষয়টা সবার আগে তোমাদের বলবো, তো যদি কারো মোট কথা প্রাইভেট কলেজে পড়ার ইচ্ছে বলতে কি, সরকারিতে যদি যারা পাবে না সেক্ষেত্রে প্রাইভেটটাকে তারা বেছে নেবে। তো সেক্ষেত্রে অবশ্যই আইএনসির এই সেশনের অ্যাপ্রুভাল আছে কি নেই সেটা যেমন জানা জরুরি, ডব্লিউবিএনসির অ্যাপ্রুভাল সেটাও জানতে হবে। অবশ্যই ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল থাকে। অনেক সময় কি হয় যে তোমাকে মোট কথা ডব্লিউবিএনসির বা মোট কথা যে অ্যাপ্রুভাল বা আইএনসি একটা অ্যাপ্রুভাল একটা কলেজে দেখিয়ে তোমাকে অ্যাডমিশন করানোর ক্ষেত্রে তুমি যখন তোমাদের ডিটেলস মোট কথা যেটা ডিল হচ্ছে, তো সেটা মোট কথা দেখা গেলো 50% দেওয়ার পরে এবং বাকিটা মোট কথা তোমার যখন অ্যাডমিশন প্রসিডিউর আসবে, সেখানে দেখা যাচ্ছে তোমাকে এমন একটা কলেজে অ্যাডমিশন করিয়ে দিল যেই কলেজটার মোট কথা ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে টিচিং ফ্যাকাল্টি থেকে শুরু করে ট্র্যাক রেকর্ড বিশেষ ভালো নয়, বা মোট কথা একদমই নতুন কলেজও হতে পারে।
তো সেই ধরনের কলেজগুলোতে তোমরা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করবে, পরিকাঠামোর দিকগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো নার্সিং যেহেতু তুমি পেশা হিসেবে গ্রহণ করছো, তো সেক্ষেত্রে তোমার প্র্যাকটিক্যাল নলেজ সেটা যেমন গেইন করতে হবে। বুকিস নলেজ তো আছে, অর্থাৎ কলেজে তোমাদের এনটিএসগুলোতে কীরকম পড়াশোনা হচ্ছে বা হয় সেই এনটিএসে, সেই বিষয়গুলো সব থেকে কিন্তু ভাইটাল। কারণ প্রত্যেকটা ইয়ারে যখন রেজাল্ট দেওয়া হয়, অর্থাৎ রেজাল্ট যখন পাবলিশ হয় ডব্লিউবিএনসির, মোট কথা এই যে আন্ডার যে কলেজগুলো স্ট্রিমগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি অনেক প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু ফেল করার যে টেন্ডেন্সিটা বা ফেল করার যে মোট কথা রেজাল্ট, তো রেজাল্ট দেখে কিন্তু অনেকটা ধারণা করা যায় যে সে সমস্ত যে কলেজের ফ্যাকাল্টি, টিচিং ফ্যাকাল্টি থেকে শুরু করে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার, মানে নানান ধরনের দিক দিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা আছে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু একদম তোমরা সঠিকভাবে চুজ করবে, এবং তোমাকে সেটা নিজে এনশিওর মানে হতে হবে বা এনশিওর করতে হবে যে আমি কোন কলেজে অ্যাডমিশন হচ্ছি, এবং সেক্ষেত্রে আমার মোট কথা নার্সিং চলাকালীন যে আমি ডিউটি করব সেটা কোথায় হবে, সেটা তাদের নিজস্ব হসপিটাল আছে কি নেই প্রাইভেট সেই এনটিএসটার, বা তোমাদের কোথায় প্র্যাকটিস করানো হয় প্রিভিয়াস ইয়ারগুলোতে, তাদের রেকর্ড কীরকম আছে, এগুলো কিন্তু ভালোভাবে ইনফরমেশান নিয়ে তারপরেই তোমরা কিন্তু অ্যাডমিশনটা নেবে। এটা কিন্তু আমি আগাম তোমাদের বলে রাখলাম। আর কোনো রকম কোনো যাকে বলে ফ্রড, যাদের সাধারণত আমরা যে বিষয়গুলো নজরে আসে আমাদের, সেই বিষয়গুলোতে একদমই যাবে না, অন্য কারো ভরসা করবে না। তুমি যেহেতু তুমি কোর্সটা করছো, তোমার যেটা সব থেকে আগে দেখা জরুরি আইএনসির অ্যাপ্রুভাল, ডব্লিউবিএনসি অ্যাপ্রুভাল, এবং সেই কলেজের টিচিং ফ্যাকাল্টি, পড়া ট্র্যাক রেকর্ড, এবং তাদের প্র্যাকটিস কোথায় হয় বা নিজস্ব হসপিটাল আছে কি নেই, এই বিষয়গুলো শুধু মাথায় রাখবে। এটা তোমার নিজস্ব দায়িত্ব। ঠিক আছে? তো অনেকে অনেক ধরনের প্রচার করবে, যে এই কলেজ ভালো, এই কলেজ ভালো। ভালো-মন্দ বিচার অবশ্যই তোমাকেই করতে হবে, সেটা এনশিওরটা তুমি করবে। তাহলেই কিন্তু তোমার আল্টিমেট, কারণ পরবর্তীতে অনেক কিছু বিষয় থাকে, যেমন সিবিটি আবার দিয়ে তোমাকে জব পেতে হবে, বা তুমি যদি সিএইচওতে বা মোট কথা পরবর্তীতে সিএইচও পোস্টে যেতে চাও, সেখানেও তোমাদের এক্সাম থাকছে। তুমি নর্সেট থেকে শুরু করে আরআরবির স্টাফ নার্স বা বিভিন্ন ক্ষেত্রে যখন স্টাফ নার্সে এপ্লাই করবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যেমন নলেজটা দরকার, অর্থাৎ বেসিক নলেজগুলো যেমন দরকার আছে, পাশাপাশি ক্লিনিক্যাল ফিল্ডে তোমাদের এক্সপেরিয়েন্স কীরকম সেটাও কিন্তু চেক করা হয়, বা সেই বেসড কিন্তু কোশ্চেন থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। ওকে? তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে অবশ্যই মিক্স টু মিডিয়ার পক্ষ থেকে তোমাদের কিন্তু কিছু ম্যাটেরিয়ালস, মক টেস্ট, সেগুলো কিন্তু তোমাদের জন্য থাকছে। ওকে?